নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের স্বামী রীতানন্দের লেখা থেকে কিছু পাঠ করে শোনাব। আমার মঠে যোগদানের প্রথম দিনের কথা। মহারাজ খাটে শুয়ে আছেন। মেঝেতে হাঁটু গেড়ে মহারাজের মাথায় হাত বুলাচ্ছি। মহারাজও আমার হাতটা নিয়ে কখনো নিজের হাতে রাখছেন, কখনো ছাড়ছেন। কথা বলতে বলতে আমার মাথাটা নিচু হয়ে মহারাজের হাতের উপর কখনো বা বুকের কাছে নেবে যাচ্ছে। মহারাজ বললেন, গরু আর বাছুর কেমন থাকে দেখেছ? একদিন বিকেলে মহারাজের প্রণাম সবে শেষ হয়েছে। ভক্তেরা বেরিয়ে যাচ্ছে। এই সময় আমি মহারাজের কাছে গেছি। প্রণামের পর মহারাজ বাগানের ভেতর রাস্তাটায় হাঁটতেন। সেবকদের সঙ্গে কখনো কখনো আমিও থাকতাম। সেদিন ঢুকতেই দেখি মহারাজ হাসছেন। আমি বললাম, হাসছেন কেন মহারাজ? হাসতে হাসতে মহারাজ বললেন, দেখো, এইমাত্র ভক্তেরা প্রণাম করে গেল। শেষে এক মহিলা ভক্ত তার নূতন বৌমাকে সঙ্গে করে এনে প্রণাম করিয়ে নিয়ে গেল। পরিচয় দেবার সময় বারবার মহিলা বলছে, মহারাজ, ও বাংলায় এমএ, ও বাংলায় এমএ। কোনো রকমে ওদের খুশি করে বিদায় দিলাম। ওদের প্রণামের সময়ই আমার শোনা বাংলায় এমএ একটা গল্প মনে পড়ছিল। দেখেছ না, এখনও হাসি থামাতে পারছি না। গল্পটি আমি শুনিনি বলতেই মহারাজ বললেন, শোনো তাহলে। একটি যুবক বাংলায় এমএ, কিন্তু বেকার, কিছুতেই চাকরি পায় না। শেষমেশ এক চিড়িয়াখানায় একটি অস্থায়ী অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে ঢুকেছে। অফিস অ্যাসিস্ট্যান্ট মানে অফিসের কাজকর্ম ফাইফরমাস খাটা, সব রকম কাজই করতে হয়। খুব নিষ্ঠার সঙ্গে কাজকর্ম করছে যাতে ওপরওয়ালারা খুশি হয়ে ওকে পার্মানেন্ট করে দেন। এদিকে একদিন সুপারিনটেনডেন্ট ওকে ডেকে পাঠিয়েছে। ও আসতেই তার কাজের প্রশংসা করে সুপারিনটেনডেন্ট বলছেন, কিন্তু আমরা বর্তমানে একটু বিপদে পড়ে গেছি, বুঝলে? তুমি যদি একটু সহযোগিতা করো তাহলে হয়ে যাবে। যুবকটি তো আহ্লাদে আটখানা হয়ে বলল, সে ভাববেন না স্যার, যে কাজ যতক্ষণ করতে বলবেন সব করে দেব। তার কাছ থেকে আশ্বাস পেয়ে এবারে সুপারিনটেনডেন্ট গলার স্বর খুব নিচু করে বললেন, কদিন হলো আমাদের শিম্পাঞ্জিটা মারা গেছে। সেই ঘরটা ফাঁকা যাচ্ছে। তোমাকে এক কাজ করতে হবে। দিনে দুবেলা মাত্র 1 ঘন্টা শিম্পাঞ্জির আদ্যপ্রান্ত ড্রেসটা পরে ওই চেম্বারটায় বসে থাকলেই হবে। ছেলেটি তো রাজি হয়ে গেল। কিছুদিন এরকম চলছে। সুপারিনটেনডেন্ট নিজে একদিন নূতন শিম্পাঞ্জির কার্যকলাপ দেখতে গেলেন। পরের দিন ছেলেটিকে ডেকে বললেন, দেখো, ওরকম শুধু চুপচাপ বসে থাকলে ভালো দেখায় না। ছেলেমেয়েরা যারা চিড়িয়াখানায় আনন্দ করতে মজা করতে আসে তাদের তো খুশি করতে হবে। তুমি মাঝে মধ্যে একটু নড়াচড়া করবে, হাঁটবে, একটু লাফালাফি করবে। বাচ্চারা বাদাম টাদাম ছুঁড়ে দিলে একটু ভেঙে মাথা নাড়িয়ে খাবে, ওদের দিকেও কিছুটা ছুঁড়ে দেবে, তবে তো ওরা আনন্দ পাবে, খুশি হবে। ঠিক আছে স্যার, বলে ছেলেটি আবার সুপারিনটেনডেন্টকে ভরসা দিল। এবারে সুপারিনটেনডেন্টের পরামর্শ মতো ছেলেটি বেশ নাটকীয়ভাবে শিম্পাঞ্জির ঘর সামলাচ্ছে। প্রচুর ভিজিটার্স হচ্ছে নূতন শিম্পাঞ্জির ঘরের সামনে। ওপরওয়ালারাও খুব খুশি। এইবার একদিন হলো কি, নতুন শিম্পাঞ্জি উৎসাহের আতিশয্যে
ঘরের ওপরের কাঠের রেলিংগুলো ধরে বারের খেলা দেখাচ্ছিল। দেখাতে দেখাতে হঠাৎ ছিটকে একেবারে ধপাস করে পাশের কামরায় গিয়ে পড়ল। সেটি আবার বাঘের খাঁচা। বাঘ তো হালুম হুলুম করে এগোচ্ছে আর কি। এদিকে নূতন শিম্পাঞ্জির আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা, ভয়ে একেবারে জড়সড়, কাষ্ঠবৎ, মুখ শুকিয়ে গেছে। প্রাণ বাঁচানোর তাগিদে বাঘের খাঁচার চারিদিকে সে ছোটাছুটি করতে লাগলো। বাঘটি ধীরে ধীরে তার সামনে গিয়ে ফিসফিস করে বলল, কোনো ভয় নেই, আমিও বাংলায় এমএ। মঠ ও মিশনের অসংখ্য সন্ন্যাসী মহারাজদের কৃপাধন্য শ্রী সচ্চিদানন্দ ধর। আমাদের মহারাজের স্নেহ ভালোবাসায় তিনিও আপ্লুত হয়েছেন। তাঁর স্মৃতিচরণের কিছু অংশ এবার বলবো। সিলেট আশ্রমে প্রথম দর্শনের অল্প কিছুদিন পরেই কৈলাসহর আশ্রমের আয়োজিত শ্রীরামকৃষ্ণ শতবার্ষিকী উৎসবে তাঁর দ্বিতীয় দর্শন। এবার খুব কাছ থেকেই উৎসবে সমাগত মহারাজদের সেবা করার সৌভাগ্য হয়। আমরা ছিলাম কৈলাসহর আশ্রমের আবাসিক ছাত্র। স্বাভাবিক কারণেই আমাদের উপরই সাধু সেবার সৌভাগ্য বর্তায়। সেই সুবাদে সাধু মহারাজদের বিশেষ স্নেহ ও কৃপা লাভ। সাধু মহারাজদের গেরুয়া বসন শুকিয়ে ভাঁজ করে রাখার সময় কোন মহারাজের কোন গেরুয়া বুঝতে পারতাম না, গুলিয়ে যেত। মহারাজজি এই নিয়ে খুব রসিকতা করতেন। তিনি বলতেন, চোখ বুজে শুধু হাতের স্পর্শ দিয়েই আমরা বলতে পারি কোনটা কার গেরুয়া। আমরা ভাঁজ করে একত্রই রেখে দিতাম। মহারাজগণ নিজেরাই যার যা কাপড় সব বুঝে নিত। কৈলাসহর উৎসবেও স্বামী দেবানন্দ ছাড়া অন্যান্যরা প্রায় সকলেই এসেছিলেন। স্বামী তপানন্দজিও ছিলেন। তিনি ছিলেন রসিক, সুবক্তা, উচ্চাঙ্গ সঙ্গীতজ্ঞ এবং মঠের প্রাচীনতম সাধু মহারাজ ও শ্রী শ্রী মায়ের জীবনের বহু ঘটনার প্রত্যক্ষদর্শী। চায়ের আসরে এবং রাত্রির আহারের পর ঘরোয়া বৈঠকে নানা লঘু গুরু প্রসঙ্গ হতো। ভূতেশানন্দজি মহারাজ এবং তপানন্দজি ছিলেন মুখ্য বক্তা ও প্রতিবক্তা। একদিন বেশ রাত পর্যন্ত তপানন্দজি শ্রী শ্রী মা ও রাজা মহারাজজির প্রসঙ্গ করছিলেন। তপানন্দজি কিছুদিন রাজা মহারাজের সেবক হিসেবে ছিলেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের এইরকমই কিছু মজার গল্প শোনাব। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।